লুৎফুজ্জামান বাবর নামটি শুনলেই ভারতীয়দের এবং ভারতপন্থীদের বুকে কাঁপন চলে আসে। তবে খুশির খবর হল তিনি আবার সেই আগের রূপের রাজনীতিতে ফিরছেন। সম্প্রতি 40টি স্পিডবোট নিয়ে তিনি হাওড়ে শোডাউন দিয়ে ইতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, বীর কি বীরের বেশে ফিরছেন? তিনি কি আবার ভারতের জমদূত হয়ে যাচ্ছেন? দ্বিগুণ শক্তি নিয়ে কেন আবার রাজনীতিতে? কি বলছে তার এলাকার মানুষ? এবং তারেক বা খালেদা জিয়া কার নির্দেশে তিনি আবার বীরের বেশে ফিরছেন? এছাড়া তার জেল জীবন, তাকে নিয়ে বিতর্ক এবং ব্যক্তিগত অজানা কিছু বিষয়ই আজকের এই ভিডিওতে বর্ণনা করা হবে। আপনারা দেখছেন বায়োগ্রাফি বাংলা, আর আমি সোহেল আছি আপনাদের সাথে। সম্প্রতি নেত্রকোনার হাওড়ের গ্রামে গ্রামে ঘুরছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। টানা 3 দিন ধরে তিনি তার নির্বাচনী এলাকা নেত্রকোনা 4, মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি আসনের বিভিন্ন গ্রামে যাচ্ছেন। সেখানে স্পিডবোটের সাহায্যে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে লোকজনের খোঁজ খবর নিচ্ছেন তিনি। দীর্ঘদিন পর বাবরকে কাছে পেয়ে কর্মী সমর্থকেরাও উচ্ছ্বসিত। লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি মদন উপজেলার বাড়িবাদেরা এলাকায়। তিনি নেত্রকোনা 4 আসন থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তার সঙ্গে জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, খালিয়াজুড়ি বিএনপির সভাপতি আব্দুর রৌফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আব্দুর রব জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল 10টা থেকে খালিয়াজুড়ি সদর ইউনিয়নের গ্রামগুলো ঘুরে বিকেলে নগর ইউনিয়নের আমানিপুর এলাকায় এসে লুৎফুজ্জামান বাবর সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, শুধু বাবর ভাই স্লোগান দিলে হবে না। 17 বছর আমি জেলে ছিলাম। সেই সময় যারা শিশু ছিল তারা এখন যুবক। এই যুবকদের 3 ভাবে স্বাবলম্বী হতে হবে। ভালোভাবে পড়াশোনা করে কারিগরি শিক্ষার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা করে, আর অযথা সময় নষ্ট করা যাবে না। এর আগে দুপুরে কৃষ্ণপুর এলাকায় সমাবেশে বাবর বলেন, জনগণের যে কোনো অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আপোষ করব না। অতীতেও করিনি, এখনও করব না ইনশাআল্লাহ। দলকে যারা ভালোবাসেন, দলকে যারা পছন্দ করেন, দলের আদর্শ যারা ধারণ করেন, তাদের দলের নির্দেশনা মেনে চলতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে আপনাদের তা মানতে হবে। সামনের জাতীয় সংসদ নির্বাচন, অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে সংগঠিত থাকতে হবে, ঐক্য ধরে রাখতে হবে। নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বাবর বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা, মৃত্যুদণ্ডসহ সব রকমের সাজা দিয়েছিল। আপনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন, রোজা রেখেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আজ মুক্ত হয়ে আসতে পেরেছি। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। স্থানীয় লোকজন ও বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, লুৎফুজ্জামান বাবর 21 আগস্ট গ্রেনেড হামলা, চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলাসহ সব মামলা থেকে খালাস পেয়ে গত 16 জানুয়ারি কারামুক্ত হন। এরপর তিনি নিজ নির্বাচনী এলাকায় গেলেও বেশি সময় অবস্থান করেননি। এবার তিনি এলাকায় অবস্থান করছেন। দীর্ঘ 17 বছর কারাবাসের পর বাবরকে কাছে পেয়ে কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা দেখা যাচ্ছে। স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রব বলেন, লুৎফুজ্জামান বাবর খালিয়াজুড়ি, মেন্দিপুর, চাকুয়া, গাজীপুর নগর, কৃষ্ণপুর সহ 6টি ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরছেন। বেশ কয়েকটি হাটবাজারে পথসভা করছেন। এর মধ্যে তিনি 64টি গ্রামের প্রায় 42টি গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। গ্রামগুলো চারিদিকে পানি থাকায় নৌ যাতায়াত সহজে করা যাচ্ছে। খালিয়াজুড়ির পুরান হাটিগ্রামের কৃষক শামসুল হক বলেন, দীর্ঘদিন পর বাবরকে কাছে পেয়ে তারা আনন্দিত। তিনি দলীয় কোনো সভা সমাবেশ না করে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। এবার দেখি তিনি কেন 17 বছর জেল খেটেছেন। 2007 সালের 30 অক্টোবর ঢাকা মেট্রোপলিটন বিশেষ ট্রাইব্যুনাল 9 তাকে একটি অবৈধ রিভলভার এবং 25 রাউন্ড গুলির জন্য মোট 17 বছরের কারাদণ্ড দেন। 10 বছর রিভলভার রাখার জন্য এবং 7 বছর গুলি রাখার জন্য পৃথক করা হয়েছিল। 21 আগস্ট 2004 গ্রেনেড হামলা মামলা, এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে পরবর্তীতে হাইকোর্ট এই রায় খালাস করে। 2004 সালের 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে হাইকোর্ট তাকে খালাস দেয়। এছাড়া দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় 8 বছরের সাজা প্রভৃতিতে হাইকোর্ট খালাস দেয়। 2007 সালের 28 মে তিনি গ্রেপ্তার হন। এরপর একাধিক মামলা ও সাজা তার বিরুদ্ধে কার্যকর হয়। দীর্ঘ 17 বছর
বা কিছু অতিরিক্ত সময় ধরে তিনি কারাগারে ছিলেন, কারণ একাধিক মামলায় রায় কার্যকর থাকা এবং উচ্চ আদালতে আপিল প্রক্রিয়ায় বিলম্বের কারণে মুক্তি পেতে পারেননি তিনি। তাকে নিয়ে বেশ কিছু সমালোচনা এবং বিতর্ক আছে। লুৎফুজ্জামান বাবর ১৯৮০ দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। তিনি ১৯৮০ সালে প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের মেয়াদ চলাকালে ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করতেন বলে অভিযোগ রয়েছে। তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। ২১ আগস্ট ২০০৪ সালে গ্রেনেড হামলা মামলায় ১৮ মার্চ ২০১২ সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত ৩০ আসামির নাম যুক্ত হয়। ১ অক্টোবর ২০১৮ সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালের ১ ডিসেম্বর তিনি এই মামলায় হাইকোর্ট থেকে খালাস পান। ২০০৪ সালে ধরা পড়া ১০ ট্রাক অস্ত্রের চালান মামলায় ৩ অক্টোবর ২০১০ সালে ১০ ট্রাক অস্ত্র মামলায় সেন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০০৪ সালের ১৮ ডিসেম্বর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ ৪ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ১২ সেপ্টেম্বর ২০০৪ সালে বাবর প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলা এবং প্রাক্তন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টাসহ ৪টি মামলায় জামিন পান। ১৮ ডিসেম্বর ২০০৪ সালে তিনি হাইকোর্টের নির্দেশে ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পান। ২০২৫ সালে ১৬ জানুয়ারি সকল মামলাগুলো থেকে খালাস পেয়ে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। দীর্ঘ ১৭.৫ বছর পর তার কারাবাসের অবসান ঘটে। এবার জানি তার ব্যক্তিগত জীবন এবং জন্ম সম্পর্কে। লুৎফুজ্জামান বাবর ১০ অক্টোবর ১৯৫৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেত্রকোনার মদন পৌরসভার বাড়ি ভাদেরায় জন্মগ্রহণ করেন। লুৎফুজ্জামান বাবরের পিতা সাবেক পুলিশ কর্মকর্তা কে লুৎফর রহমান ও মাতা জোবাইদা রহমান। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে বাবর তৃতীয়। তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন। এই দম্পতির এক ছেলে লাবিব ইবনে জামান ও এক মেয়ে তাসফিয়া বিনতে জামান। লুৎফুজ্জামান বাবরের স্ত্রী শ্রাবণী ইসলাম এক ইতিহাস রচনা করে গেছেন। দীর্ঘ ১৭ বছর তিনি অপেক্ষা করেছেন তার প্রাণপ্রিয় স্বামীর জন্য এবং আল্লাহর কাছে দোয়া করেছেন তার মুক্তির জন্য। আল্লাহ তাদের আবার এক করেছেন। এখন দেখার বিষয়, লুৎফুজ্জামান বাবর আবার তিনি মাঠে ফিরেছেন। আবার কি তিনি ভারতের যমদূত হয়ে আবার কি বাংলাদেশের রাজনীতিতে তিনি উত্থিত হবেন, সেটি এখন দেখার বিষয়। প্রিয় দর্শকবৃন্দ, যদি বাবরের এই অজানা ও আবেগঘন কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে বায়োগ্রাফি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আগামী ভিডিওতে আমরা আরও এমন একজন আলোচিত ব্যক্তিত্বের গল্প নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।